প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি হাঙ্গেরির আধুনিক ইতিহাসে সম্পর্কে। মুসলমানরা যখন ইউরোপে অভিযান চালানো শুরু করে, তার পরবর্তী 100 বছরের মধ্যে হাঙ্গেরি মুসলমানদের অধীনে আসে। অটোমানরা তাদের প্রথম চূড়ান্ত বিজয় অর্জনের পর, তাদের বাহিনী হাঙ্গেরি রাজ্যের বিশাল অংশ জয় করে এবং 1556 সাল পর্যন্ত তাদের সম্প্রসারণ অব্যাহত রাখে। এই সময়কাল রাজনৈতিক বিশৃঙ্খলার দ্বারা চিহ্নিত ছিল। বিভক্ত হাঙ্গেরীয় অভিযাত্রা একই সাথে দুই রাজা, সাপোলিয়াই এবং হাবসবার্গের অস্ট্রিয়ান ফার্ডিনান্ডকে নির্বাচিত করে। প্রতিদ্বন্দ্বী রাজাদের মধ্যে সশস্ত্র সংঘাত দেশটিকে আরও দুর্বল করে তোলে। 1541 সালে বুদা দখলের মাধ্যমে তুর্কিদের হাঙ্গেরি 3 ভাগে বিভক্ত হয়ে যায়। হাঙ্গেরির পুরাতন রাজ্যের উত্তর পশ্চিম অংশ, বর্তমান স্লোভাকিয়া, পশ্চিম ট্রান্সদানুবিয়া এবং বার্গেনল্যান্ড, এবং পশ্চিম ক্রোয়েশিয়া এবং বর্তমান উত্তর-পূর্ব হাঙ্গেরির কিছু অংশ, রাজা ফার্ডিনান্ডের রাজ্য হিসেবে হ্যাবসবার্গ শাসনের অধীনে ছিল। প্রাথমিকভাবে স্বাধীন হলেও, পরে এটি রয়্যাল হাঙ্গেরি নামে অনানুষ্ঠানিকভাবে হ্যাবসবার্গ রাজতন্ত্রের অংশ হয়ে ওঠে। এরপর থেকে হ্যাবসবার্গ সম্রাটদের হাঙ্গেরির রাজা হিসেবেও অভিষেক করা হতো। তুর্কিরা হাঙ্গেরির উত্তর ও পশ্চিম অংশ জয় করতে পারেনি। রাজ্যের পূর্ব অংশ প্রথমে একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়, কিন্তু ধীরে ধীরে এটি অটোমান সাম্রাজ্যের একটি সামন্ত রাজ্যে পরিণত হয়। বুদার রাজধানী সহ বাকি কেন্দ্রীয় অঞ্চল, বর্তমান হাঙ্গেরির বেশিরভাগ অংশ, অটোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। বারবার যুদ্ধের ফলে বেশিরভাগ জমি ধ্বংস হয়ে যায়। নতুন অটোমান প্রদেশে বসবাসকারী গ্রামীণ মানুষ কেবল খাজ শহর নামে পরিচিত বৃহত্তর বসতিগুলিতে টিকে থাকতে পারত, যেগুলি সরাসরি সুলতানের মালিকানাধীন এবং সুরক্ষিত ছিল। তুর্কিরা তাদের হাঙ্গেরীয় প্রজাদের দ্বারা অনুশীলন করা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি উদাসীন ছিল। এই কারণে, অটোমান শাসনের অধীনে বসবাসকারী বেশিরভাগ হাঙ্গেরিয়ান প্রোটেস্ট্যান্ট হয়ে ওঠে, কারণ হ্যাবসবার্গের সংস্কার বিরোধী প্রচেষ্টা অটোমান ভূমিতে প্রবেশ করতে পারেনি। এই সময়কালে, পোজশনি হাঙ্গেরি রাজ্যের রাজধানী, যে শহরে হাঙ্গেরীয় রাজাদের রাজাভিষেক করা হয়েছিল এবং হাঙ্গেরির ডায়েটের আসন হিসেবে কাজ করেছিল। 1541 সাল থেকে নাগিসজম্বাট, আধুনিক ত্রোনাভা, পালাক্রমে ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করেছিল। এই অঞ্চলে অটোমান দুর্গগুলিতে কর্মরত সৈন্যদের অধিকাংশই ছিল অর্থোডক্স এবং মুসলিম বলকান স্লাভ, জাতিগত তুর্কিদের পরিবর্তে। 1558 সালে ট্রান্সিলভেনিয়ান ডায়েট অফ তুর্দা ক্যাথলিক এবং লুথেরান উভয় ধর্মের অবাধ অনুশীলন ঘোষণা করে, কিন্তু ক্যালভিনিজম নিষিদ্ধ করে। 1568 সালে, এই ধর্ম এই স্বাধীনতা প্রসারিত করে ঘোষণা করে যে, কারো পক্ষে কাউকে তার ধর্মের জন্য বন্দী বা বহিষ্কারের মাধ্যমে ভয় দেখানো অনুমোদিত নয়। 4টি ধর্মকে গৃহীত হিসাবে ঘোষণা করা হয়েছিল, যখন অর্থোডক্স খ্রিস্টধর্ম সহ্য করা হয়েছিল, যদিও পাথরের অর্থোডক্স গির্জা নির্মাণ নিষিদ্ধ ছিল। 1618 সাল থেকে 1648 সালের 30 বছরের যুদ্ধে হাঙ্গেরি প্রবেশ করলে, রয়্যাল হাঙ্গেরি ক্যাথলিকদের পক্ষে যোগ দেয়, তারপরে ট্রান্সিলভানিয়া প্রোটেস্ট্যান্টদের পক্ষে যোগ দেয়। 1686 সালে, বুদার ব্যর্থ যুদ্ধের 2 বছর পর, হাঙ্গেরির রাজধানী পুনরায় দখলের জন্য একটি নতুন ইউরোপীয় অভিযান শুরু হয়। পবিত্র লীগের সেনাবাহিনীতে 74,000-এরও বেশি সৈন্য ছিল, যার মধ্যে ছিল জার্মান, ক্রোয়েশীয়, ডাচ, হাঙ্গেরীয়, ইংরেজি, স্প্যানিশ, চেক, ইতালীয়, ফরাসি, বার্গুন্ডিয়ান, ড্যানিশ এবং সুইডিশ সৈন্য। খ্রিস্টান বাহিনী দ্বিতীয় বুদার যুদ্ধে বুদাকে পুনরায় জয় করে। দ্বিতীয় মহাক্সের যুদ্ধ তুর্কিদের জন্য এক শোচনীয় পরাজয় ছিল। পরবর্তী কয়েক বছরে, টিমিসোয়ারা এর কাছাকাছি এলাকা ছাড়া সমস্ত প্রাক্তন হাঙ্গেরীয় ভূমি তুর্কিদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়। 17 শতকের শেষে, ট্রান্সিলভানিয়াও হাঙ্গেরির অংশ হয়ে যায়। 1699 সালের কার্লোভিৎজের চুক্তিতে, এই আঞ্চলিক পরিবর্তনগুলি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয় এবং 1718 সালে, হাঙ্গেরির সমগ্র রাজ্য অটোমান শাসন থেকে প্রত্যাহার করা হয়। হাঙ্গেরীয় এবং অটোমান তুর্কিদের মধ্যে ক্রমাগত যুদ্ধের ফলে, জনসংখ্যা বৃদ্ধি থেমে যায় এবং মধ্যযুগীয় বসতিগুলির নেটওয়ার্ক তাদের নবরায়িত বুর্জোয়া বাসিন্দাদের সাথে ধ্বংস হয়ে যায়। 150 বছরের তুর্কি যুদ্ধ হাঙ্গেরির জাতিগত গঠনকে মৌলিকভাবে বদলে দেয়। নির্বাসন এবং গণহত্যা সহ জনসংখ্যাগত ক্ষতির ফলে, তুর্কি আমলের শেষে জাতিগত হাঙ্গেরীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 1604 সাল থেকে 1711 সালের মধ্যে, হাবসবার্গ বিরোধী বিদ্রোহের একটি ধারাবাহিকতা ছিল। শেষ বিদ্রোহটি বাদ দিলে,
সবগুলোই রয়্যাল হাঙ্গেরির অঞ্চলের মধ্যে সংঘটিত হয়েছিল, কিন্তু সাধারণত ট্রান্সিলভেনিয়া থেকে সংগঠিত হতো। শেষ বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ফ্রান্সিস দ্বিতীয় রাকোজি, যিনি 1707 সালে ওনোরের ডায়েটে হাবসবার্গদের সিংহাসনচ্যুত হওয়ার পর হাঙ্গেরির শাসক যুবরাজ হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। হাবসবার্গ বিরোধী কুরুচ সেনাবাহিনীর কিছু সাফল্য সত্ত্বেও, যেমন আদম বালক কর্তৃক অস্ট্রিয়ান সম্রাট প্রথম জোসেফকে প্রায় দখল করা, বিদ্রোহীরা 1708 সালে ট্রেঞ্চিনের নির্ণায়ক যুদ্ধে হেরে যায়। 1711 সালে যখন অস্ট্রিয়ানরা কুরুচ বিদ্রোহকে পরাজিত করে, তখন রাকোজি পোল্যান্ডে ছিলেন। পরে তিনি ফ্রান্সে পালিয়ে যান, তারপর তুরস্কে যান এবং 1735 সালে টেকিরদাগ-এ মারা যান। পরবর্তীতে, আরও সশস্ত্র প্রতিরোধকে অসম্ভব করে তোলার জন্য, অস্ট্রিয়ানরা অটোমান এবং রয়্যাল হাঙ্গেরির পূর্বে দখলকৃত অঞ্চলগুলির মধ্যে সীমান্তে অবস্থিত বেশিরভাগ দুর্গ ভেঙে ফেলে। 1825 সাল থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে হাঙ্গেরির সংস্কারের যুগ বলা হয়। জ্ঞানার্জন এবং রোমান্টিসিজমের যুগের প্রভাবে বুদ্ধিজীবীদের মধ্যে হাঙ্গেরীয় জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে। এটি দ্রুত বৃদ্ধি পায়, যা 1848 সাল থেকে 1849 সালের বিপ্লবের ভিত্তি তৈরি করে। মাগার ভাষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল, যা রাষ্ট্র এবং বিদ্যালয়ের ভাষা হিসেবে ল্যাটিনকে প্রতিস্থাপন করেছিল। 1820 সালে, সম্রাট ফ্রান্সিস প্রথম হাঙ্গেরীয় ডায়েট আহ্বান করতে বাধ্য হন, যা একটি সংস্কার যুগের সূচনা করে। অভিযাত্রা তাদের সুযোগ সুবিধা আঁকড়ে ধরে থাকার কারণে অগ্রগতি ধীর হয়ে যায়। দেশের সবচেয়ে বিশিষ্ট রাজনীতিবিদ কাউন্ট ইস্তভান শেচেনি আধুনিকীকরণের জরুরি প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। আর্থিক চাহিদা মেটানোর জন্য 1825 সালে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট পুনর্গঠিত হয়। কৃষকদের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং শ্রমিকদের চাহিদা বোঝার ঘোষণা দিয়ে একটি উদারপন্থী দলের আবির্ভাব ঘটে। লাজোস কোসুত সংসদে নিম্ন শ্রেণীর নেতা হিসেবে আবির্ভূত হন। হ্যাবসবার্গের রাজারা, একটি কৃষিনির্ভর, ঐতিহ্যবাহী হাঙ্গেরি কামনা করে, শিল্পায়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সংস্কার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ উদারপন্থী আইন হ্যাবসবার্গের বাধা সত্ত্বেও, জাতি আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করার সাথে সাথে একটি উল্লেখযোগ্য উত্থান শুরু হয়। এই সংস্কারগুলির মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা এবং মহৎ ও সাধারণ সুযোগ সুবিধা বিলোপের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। অনেক সংস্কারক যেমন লাজোস কোসুত এবং মিহালি ট্যানসিক্স কারারুদ্ধ হন। 1848 সালে হাঙ্গেরিতে বিপ্লবের সূত্রপাত হয়, যা হাঙ্গেরীয় বিপ্লব নামে পরিচিত। 1848 সালের 15 মার্চ, পেস্ট এবং বুডায় ব্যাপক বিক্ষোভের ফলে হাঙ্গেরীয় সংস্কারবাদীরা 12টি দাবির একটি তালিকা তৈরি করতে সক্ষম হন। হাঙ্গেরীয় ডায়েট 1848 সালের হ্যাবসবার্গ অঞ্চলে বিপ্লবের সুযোগ নিয়ে এপ্রিল আইন প্রণয়ন করে, যা কয়েক ডজন নাগরিক অধিকার সংস্কারের একটি বিস্তৃত আইনি কর্মসূচি ছিল। দেশে এবং হাঙ্গেরিতে বিপ্লবের মুখোমুখি হয়ে, অস্ট্রিয়ান সম্রাট প্রথম ফার্দিনান্দোকে প্রথমে হাঙ্গেরীয় দাবি মেনে নিতে হয়েছিল। অস্ট্রিয়ান বিদ্রোহ দমনের পর, তার মৃগীরোগী চাচা ফার্দিনান্দের স্থলাভিষিক্ত হন নতুন সম্রাট ফ্রান্স জোসেফ। জোসেফ সমস্ত সংস্কার প্রত্যাখ্যান করেন এবং হাঙ্গেরির বিরুদ্ধে অস্ত্র তৈরি শুরু করেন। এক বছর পরে, 1849 সালের এপ্রিলে, হাঙ্গেরির একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। নতুন সরকার অস্ট্রিয়ান সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ট্রিয়ান সাম্রাজ্যের হাঙ্গেরিয়ান অংশে হ্যাবসবার্গদের ক্ষমতাচ্যুত করা হয় এবং হাঙ্গেরির প্রথম প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, যার মধ্যে লাজোস কোসুত গভর্নর এবং রাষ্ট্রপতি হন। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লাজোস বাথিয়ানি। জোসেফ এবং তার উপদেষ্টারা নতুন জাতির জাতিগত সংখ্যালঘু, ক্রোয়েশিয়ান, সার্বিয়ান এবং রোমানিয়ান কৃষকদের দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছিলেন, যাদের নেতৃত্বে পুরোহিত এবং অফিসাররা হ্যাবসবার্গের প্রতি দৃঢ়ভাবে অনুগত ছিলেন এবং তাদের নতুন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচিত করেছিলেন। হাঙ্গেরিয়ানদের দেশের সংখ্যাগরিষ্ঠ স্লোভাক, জার্মান এবং রুসিন এবং প্রায় সমস্ত ইহুদি, পাশাপাশি অনেক পোলিশ, অস্ট্রিয়ান এবং ইতালীয় স্বেচ্ছাসেবকরা সমর্থন করেছিলেন। হাঙ্গেরীয় নয় এমন অনেক জাতীয়তাবাদী সদস্য হাঙ্গেরীয় সেনাবাহিনীতে উচ্চ পদ লাভ করেছিলেন, উদাহরণস্বরূপ জেনারেল জানোস দামজানিচ। প্রাথমিকভাবে, হাঙ্গেরীয় বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল। 1849 সালের জুলাই মাসে, হাঙ্গেরীয় সংসদ বিশ্বের সবচেয়ে প্রগতিশীল জাতিগত ও সংখ্যালঘু অধিকার ঘোষণা এবং আইন প্রণয়ন করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। হাঙ্গেরীয় বিপ্লবকে দমন করার জন্য,
জোসেফ হাঙ্গেরির বিরুদ্ধে তার সৈন্যদের প্রস্তুত করেছিলেন এবং রাশিয়ান জার নিকোলাস প্রথমের সাহায্য নিয়েছিলেন। জুন মাসে রাশিয়ান সেনাবাহিনী অস্ট্রিয়ান সেনাবাহিনীর সাথে একত্রিত হয়ে পশ্চিম ফ্রন্ট থেকে হাঙ্গেরিতে অগ্রসর হয়েছিল, যেখানে তারা বিজয়ী হয়েছিল। রাশিয়ান এবং অস্ট্রিয়ান বাহিনী হাঙ্গেরীয় সেনাবাহিনীকে পরাজিত করে এবং জেনারেল আর্তুর গোর্গে 1849 সালের আগস্টে আত্মসমর্পণ করে। অস্ট্রিয়ান মার্শাল জুলিয়াস ফ্রেইহের ভন হেনাউ এরপর হাঙ্গেরির গভর্নর হন এবং 6 অক্টোবর হাঙ্গেরীয় সেনাবাহিনীর 13 জন নেতা এবং প্রধানমন্ত্রী বাথিয়ানির মৃত্যুদণ্ডের আদেশ দেন, কসুত নির্বাসনে পালিয়ে যান। 1848 সাল থেকে 1849 সালের যুদ্ধের পর দেশটি নিষ্ক্রিয় প্রতিরোধ এ ডুবে যায়। আর্চডিউক আলব্রেক্ট ভন হ্যাবসবার্গকে হাঙ্গেরীয় রাজ্যের গভর্নর নিযুক্ত করা হয় এবং এই সময়টিকে জার্মানিকরণের জন্য স্মরণ করা হয়। 1866 সালে কনিগ্রাড্জের যুদ্ধের মতো বড় ধরনের সামরিক পরাজয় সম্রাট জোসেফকে অভ্যন্তরীণ সংস্কার গ্রহণ করতে বাধ্য করে। হাঙ্গেরীয় বিচ্ছিন্নতাবাদীদের শান্ত করার জন্য সম্রাট হাঙ্গেরির সাথে একটি ন্যায়সঙ্গত চুক্তি করেন, ফেরেঙ্ক ডেক দ্বারা আলোচনা করা 1867 সালের অস্ট্রো-হাঙ্গেরীয় সমঝোতা, যার মাধ্যমে অস্ট্রিয়া হাঙ্গেরির দ্বৈত রাজতন্ত্র অস্তিত্ব লাভ করে। দুটি রাজ্য দুটি রাজধানী থেকে দুটি সংসদ দ্বারা পৃথকভাবে পরিচালিত হতো, যার মধ্যে একটি সাধারণ রাজা এবং অভিন্ন বৈদেশিক ও সামরিক নীতি ছিল। অর্থনৈতিকভাবে সাম্রাজ্য ছিল একটি কাস্টমস ইউনিয়ন। সমঝোতার পর হাঙ্গেরির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট গিউলা আন্দ্রেসি। পুরাতন হাঙ্গেরীয় সংবিধান পুনরুদ্ধার করা হয় এবং ফ্রান্স জোসেফকে হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। 1868 সালে হাঙ্গেরীয় এবং ক্রোয়েশিয়ান সমাবেশগুলি ক্রোয়েশিয়ান হাঙ্গেরিয়ান চুক্তি সম্পাদন করে, যার মাধ্যমে ক্রোয়েশিয়া একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। ভৌগোলিকভাবে রাশিয়ার পরে অস্ট্রিয়া হাঙ্গেরি ছিল ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। 1905 সালে এর অঞ্চলের আয়তন ছিল 6,21,540 বর্গ কিলোমিটার। রাশিয়া এবং জার্মান সাম্রাজ্যের পরে এটি ইউরোপের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ ছিল। 1832-36 সালের খাদ্যাভ্যাসে ক্যাথলিক সাধারণ মানুষ এবং পাদ্রীদের মধ্যে দ্বন্দ্ব উল্লেখযোগ্যভাবে তীব্রতর হয় এবং একটি মিশ্র কমিশন প্রোটেস্ট্যান্টদের কিছু সীমিত ছাড় প্রদান করে। এই ধর্মীয় ও শিক্ষাগত সংগ্রামের মূল বিষয় ছিল কিভাবে মাগার ভাষা এবং মাগার জাতীয়তাবাদকে উন্নীত করা যায় এবং জার্মান অস্ট্রিয়া থেকে আরও স্বাধীনতা অর্জন করা যায়। জমিদার অভিযাত্রা গ্রামগুলিকে নিয়ন্ত্রণ করত এবং রাজনৈতিক ভূমিকা একচেটিয়া করত। সংসদে উচ্চকক্ষে ম্যাগনেটরা আজীবন সদস্যপদ ধারণ করত, কিন্তু নিম্নকক্ষে এবং 1830 সালের পরে সংসদীয় জীবনে ভদ্রলোকরা আধিপত্য বিস্তার করত। মুকুট এবং দেশ এর মধ্যে উত্তেজনা একটি ধ্রুবক রাজনৈতিক বিষয় ছিল, কারণ 1867 সালের সমঝোতার ফলে মাগার অভিযাত্রা দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছিল, কিন্তু সম্রাটকে বৈদেশিক ও সামরিক নীতির উপর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। যাই হোক, আন্দ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি অস্ট্রিয়া হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী হন এবং হাঙ্গেরির স্বার্থের দিকে নজর রেখে বৈদেশিক নীতি নির্ধারণ করেন। আন্দ্রেসি একজন রক্ষণশীল ছিলেন, তার বৈদেশিক নীতিগুলি দক্ষিণ পূর্ব ইউরোপে সাম্রাজ্য সম্প্রসারণের দিকে লক্ষ্য রেখেছিল, বিশেষত ব্রিটিশ এবং জার্মান সমর্থনের সাথে, এবং তুরস্ককে বিচ্ছিন্ন না করে। তিনি রাশিয়াকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখেছিলেন এবং স্লাভিক জাতীয়তাবাদী আন্দোলনগুলিকে অবিশ্বাস করেছিলেন। ইতিমধ্যে সস্তা খাদ্য আমদানির বিরুদ্ধে সুরক্ষা, গির্জা রাষ্ট্র সমস্যা এবং সাংবিধানিক সংকট নিয়ে ভনকুবের এবং ভদ্রলোকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ভদ্রলোকরা ধীরে ধীরে স্থানীয়ভাবে তাদের ক্ষমতা হারিয়ে ফেলেন এবং জমির মালিকানার চেয়ে পদাধিকার বলে তাদের রাজনৈতিক ভিত্তি পুনর্নির্মাণ করেন। তারা রাষ্ট্রযন্ত্রের উপর বেশি নির্ভরশীল ছিলেন এবং এটিকে চ্যালেঞ্জ করতে অনিচ্ছুক ছিলেন। এই যুগে গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ঘটে। বিংশ শতাব্দীর শুরুতে পূর্বে পিছিয়ে থাকা হাঙ্গেরীয় অর্থনীতি তুলনামূলকভাবে আধুনিক এবং শিল্পায়িত হয়ে ওঠে, যদিও 1880 সাল পর্যন্ত কৃষি জিডিপিতে প্রাধান্য বিস্তার করে। 1873 সালে পুরাতন রাজধানী বুদা এবং ওবুদা আনুষ্ঠানিকভাবে তৃতীয় শহর পেস্টের সাথে একীভূত হয়, যার ফলে বুদাপেস্টের নতুন মহানগর তৈরি হয়। পেস্ট দেশের প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। প্রযুক্তিগত অগ্রগতি শিল্পায়ন এবং নগরায়নকে ত্বরান্বিত করেছিল। এই অর্থনৈতিক সম্প্রসারণের প্রধান শিল্প ছিল বিদ্যুৎ এবং বৈদ্যুতিক প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং পরিবহন, বিশেষ করে লোকোমোটিভ, ট্রাম এবং জাহাজ নির্মাণ।
শিল্প অগ্রগতির মূল প্রতীক ছিল গ্যাঞ্জুদবেগ এবং তুমসরাম ওয়ার্কস। এই সময়কালে হাঙ্গেরির অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরিয়ান প্রবেশ। 1914 সালের 28 জুন সারায়েভোতে অস্ট্রিয়ান আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যার পর 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া হাঙ্গেরি 90 লক্ষ সৈন্য পাঠায়, যার মধ্যে 40 লক্ষ হাঙ্গেরি রাজ্যের ছিল। অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মানি, বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ করে, তথাকথিত কেন্দ্রীয় শক্তি। তারা সার্বিয়া দখল করে এবং রোমানিয়া যুদ্ধ ঘোষণা করে। এরপর কেন্দ্রীয় শক্তিগুলি দক্ষিণ রোমানিয়া এবং রোমানিয়ার রাজধানী বুখারেস্ট জয় করে। 1916 সালের নভেম্বরে সম্রাট ফ্রাঞ্জ জোসেফ মারা যান। নতুন রাজা, অস্ট্রিয়ার সম্রাট প্রথম চার্লস সিংহাসনে আরোহণ করেন। পূর্বে, কেন্দ্রীয় শক্তিগুলি রাশিয়ান সাম্রাজ্যের আক্রমণ প্রতিহত করে। রাশিয়ার সাথে মিত্র তথাকথিত এন্টেন্টে শক্তিগুলির পূর্ব ফ্রন্ট সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। অস্ট্রিয়া হাঙ্গেরি পরাজিত দেশগুলি থেকে সরে আসে। ইতালীয় ফ্রন্টে, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনী 1918 সালের জানুয়ারির পর ইতালির বিরুদ্ধে আর সফল অগ্রগতি করতে পারেনি। পূর্ব ফ্রন্টে সাফল্য সত্ত্বেও, জার্মানি অচলাবস্থার সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত আরও নির্ণায়ক পশ্চিম ফ্রন্টে পরাজয়ের সম্মুখীন হয়। 1918 সালের মধ্যে, অস্ট্রিয়া হাঙ্গেরিতে অর্থনৈতিক পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে। বামপন্থী ও শান্তিবাদী আন্দোলনের মাধ্যমে কারখানায় ধর্মঘট সংগঠিত হতো এবং সেনাবাহিনীতে বিদ্রোহ সাধারণ হয়ে ওঠে। অস্ট্রিয়া হাঙ্গেরি 1918 সালের 3রা নভেম্বর পদুয়ায় ভিলা গিউস্তির যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। 1918 সালের অক্টোবরে, অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মধ্যে ব্যক্তিগত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়। 1918 সালে পশ্চিম ফ্রন্টে জার্মানি পরাজিত হলেও, অস্ট্রো-হাঙ্গেরীয় রাজতন্ত্র রাজনৈতিকভাবে ভেঙে পড়ে। 1918 সালের অক্টোবরে রায়াস্টার বিপ্লবের সময় বুদাপেস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইস্তভান টিসজাকে হত্যা করা হয়। 1918 সালের 31 অক্টোবর, এই বিপ্লবের সাফল্য বাম উদারপন্থী কাউন্ট মিহালি ক্যারোলিকে ক্ষমতায় আনে। তিনি সোশ্যাল ডেমোক্র্যাট এবং সিভিক র্যাডিক্যাল পার্টির সাথে একটি জোট সরকার গঠন করেন। 1918 সালের 13 নভেম্বর, প্রথম চার্লস হাঙ্গেরির রাজা হিসেবে তার ক্ষমতা সমর্পণ করেন, তবে তিনি পদত্যাগ করেননি। বুদাপেস্টে বিপ্লব তুলনামূলকভাবে রক্তপাতহীন ছিল, কিন্তু ফিরে আসা প্রবীণ সৈনিকরা পরবর্তী 2 মাস ধরে গ্রামাঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। এই কৃষক বিদ্রোহের প্রশান্তির ফলে পরবর্তী লাল এবং সাদা সন্ত্রাসের চেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। অস্থায়ী প্রশাসনের মাধ্যম হিসেবে দেশজুড়ে হাজার হাজার স্থানীয় হাঙ্গেরিয়ান জাতীয় পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায়শই ক্যারোলি সরকারের আধা স্বাধীনভাবে কাজ করত। বিভিন্ন জাতীয়তার জাতীয় পরিষদ প্রায়শই একটির একাধিক তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়েছিল। যদিও অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালীয় ফ্রন্টে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল, তবে তা বলকান অঞ্চলে উত্তর দিকে অগ্রসরমান ফ্রান্সের ডি এসপেরির মিত্র প্রাচ্য সেনাবাহিনীর সাথে সম্পর্কিত ছিল না। যেহেতু অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনী আর বিদ্যমান ছিল না, ক্যারোলি 13 নভেম্বর স্বাধীন হাঙ্গেরির পক্ষে একটি পৃথক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। যুদ্ধবিরতি লাইনে বারান্না, ভোজভদিনা, বানাট এবং দক্ষিণ ট্রান্সিলভেনিয়া মুরে নদীর দক্ষিণে মিত্রবাহিনীর দখল অন্তর্ভুক্ত ছিল। 1918 সালের 16 নভেম্বর ক্যারোলিকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রথম হাঙ্গেরীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ক্যারোলি প্রজাতন্ত্রটিকে পূর্ব সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন এবং হাঙ্গেরীয় সংখ্যালঘুদের দেশের প্রতি অনুগত থাকতে রাজি করান, তাদের স্বায়ত্তশাসন প্রদান করেন। তবে এই প্রচেষ্টাগুলি অনেক দেরিতে সম্পন্ন হয়েছিল। উইলসনের শান্তিবাদের ধারণার প্রতিক্রিয়ায় ক্যারোলি হাঙ্গেরীয় সেনাবাহিনীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের নির্দেশ দেন, ফলে প্রজাতন্ত্রটি বিশেষভাবে দুর্বলতার সময়ে জাতীয় প্রতিরক্ষা ছাড়াই থেকে যায়। উদীয়মান পার্শ্ববর্তী রাজ্যগুলি নিজেদেরকে সশস্ত্র করতে এবং ইংল্যান্ডের সাহায্যে দেশের বিশাল অংশ দখল করতে দ্বিধা করেনি, যদিও তাদের সীমানা সম্পর্কে এখনও কোনো চুক্তি হয়নি। নীতিগতভাবে, মিত্ররা অস্ট্রিয়ান এবং হাঙ্গেরিয়ান উত্তরসূরি রাষ্ট্রগুলিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। ক্যারোলির কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়। যুদ্ধকালীন অর্থনৈতিক অবরোধের কারণে সেনাবাহিনীর পুনর্গঠন প্রচেষ্টা অব্যাহত থাকে, যা ঘাটতি তৈরি করে, বিশেষ করে কোয়েলার। যদিও সেনাবাহিনী পুনর্গঠন প্রচেষ্টা চালানো হয়েছিল, তবুও মনোবল ভেঙে যাওয়া এবং পোগ্যানির সৈনিক পরিষদ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের একটি ঘূর্ণায়মান দরজার মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে।
1918 সালের নভেম্বর থেকে 1919 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ট্রায়ানন চুক্তিতে হস্তান্তরিত বেশিরভাগ অঞ্চল বিদেশি দখলদারিত্বের অধীনে আসে। অক্টোবরের শেষের দিকে স্লোভেনীয়, ক্রোয়েট এবং সার্বোদের অস্থায়ী রাষ্ট্র ঘোষণার সাথে সাথে ক্রোয়েশিয়া এবং ফিউমেতে হাঙ্গেরিয়ান কর্তৃত্ব ইতিমধ্যেই ভেঙে পড়ে। 1918 সালের 5 থেকে 15 নভেম্বরের মধ্যে ফরাসি সহায়তায় সার্বিয়ান বাহিনী যুদ্ধবিরতি চুক্তিতে বর্ণিত হাঙ্গেরির দক্ষিণ অংশ দখল করে নেয়। 10ই নভেম্বর জার্মানির আত্মসমর্পণের একদিন আগে রোমানিয়া পুনরায় যুদ্ধে প্রবেশ করে এবং ট্রান্সিলভেনিয়া আক্রমণ করে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি রেখায় পৌঁছে যায়। ট্রান্সিলভেনিয়ান রোমানিয়ানরা 1918 সালের 1 ডিসেম্বর রোমানিয়া রাজ্যের সাথে তাদের ঐক্য ঘোষণা করে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রোমানিয়ান বাহিনী বেলগ্রেড যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে 24 ডিসেম্বর ক্লুজে প্রবেশ করে। মিত্রবাহিনীর চাপ এবং সেকেলি ব্যাটালিয়নের ক্রমবর্ধমান হাঙ্গেরীয় প্রতিরোধের কারণে জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের অগ্রযাত্রা থেমে যায়। চেকোস্লোভাকিয়ার সীমানা প্রথমে সংজ্ঞায়িত করা হয়নি কারণ এটি একটি উন্মুক্ত ফ্রন্ট ছিল না, এটি যুদ্ধবিরতির আওতার বাইরে ছিল, কিন্তু নভেম্বরের প্রথম দিকে চেক আধাসামরিক বাহিনী স্লোভাকিয়ায় আক্রমণ চালায়। মিত্রশক্তির চাপের কারণে হাঙ্গেরি 6 ডিসেম্বর স্লোভাক রাজনীতিবিদ মিলান হোডজার সাথে জাতিগত স্লোভাক অঞ্চলগুলি হস্তান্তরের খালি করা হয়। ততক্ষণে ইতালীয় ফ্রন্টের চেকোস্লোভাক সৈন্যরা তাদের নিজ দেশে তাদের শক্তি বৃদ্ধি করে। তাদের যাত্রা শুরু করে 1 জানুয়ারি 1919 সালে চেকোস্লোভাক বাহিনী প্রেসবার্গে প্রবেশ করে, যার নাম শীঘ্রই ব্রাতিস্লাভা রাখা হবে। ডিসেম্বরের শেষের দিকে হাঙ্গেরি কার্পাথিয়ান রুথেনিয়াকে স্বায়ত্তশাসন প্রদান করে, এর কিছু অংশ 1919 সালের এপ্রিল পর্যন্ত হাঙ্গেরিয়ান শাসনের অধীনে ছিল। ক্যারোলির অভ্যন্তরীণ নীতি দুটি বিষয়কে কেন্দ্র করেছিল, যা তার প্রগতিশীল আন্দোলনের দীর্ঘস্থায়ী কারণ ছিল: ভূমি পুনর্বণ্টন এবং সর্বজনীন ভোটাধিকার। যদিও উভয় কারণেই আইন প্রণয়ন করা হয়েছিল, তবে ক্যারোলির সুনাম রক্ষা করার জন্য বাস্তবায়ন খুব ধীর প্রমাণিত হয়েছিল। ভূমি পুনর্বণ্টন ছিল সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর প্রধান সমস্যা, তবে বাস্তবে খুব কম পরিমাণে জমি পুনর্বণ্টন করা হয়েছিল, যার মধ্যে ক্যারোলির নিজস্ব সম্পত্তিও ছিল। নতুন ভোটিং আইনে সাক্ষরতা পরীক্ষার শর্তসাপেক্ষে সর্বজনীন পুরুষ ভোটাধিকার এবং মহিলা ভোটাধিকার কার্যকর করা হয়েছিল। তবে ক্যারোলি তার জনপ্রিয়তা হ্রাসের কারণে এবং এটি কেবল দেশের খালি অংশগুলিতেই অনুষ্ঠিত হতে পারত বলে নির্বাচন করতে অনিচ্ছুক ছিলেন। এর অর্থ হল সরকার গণতান্ত্রিক বৈধতা ছাড়াই থেকে যায়। অবশেষে 1919 সালের এপ্রিলের জন্য একটি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কমিউনিস্টদের দখলের কারণে এটি কখনও অনুষ্ঠিত হয়নি। 1919 সালের ফেব্রুয়ারির মধ্যে নতুন শান্তিবাদী হাঙ্গেরীয় সরকার সমস্ত জনসমর্থন হারিয়ে ফেলে। 1919 সালের 21 মার্চ এন্টেন্টের সামরিক প্রতিনিধি হাঙ্গেরির কাছ থেকে আরও আঞ্চলিক ছাড় দাবি করার পর ক্যারোলির রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। তিনি সোশ্যাল ডেমোক্র্যাটদের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন, যারা পরবর্তীতে কমিউনিস্টদের সাথে একটি জোট গঠন করে এবং হাঙ্গেরীয় সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করে। হাঙ্গেরীয় সোভিয়েত প্রজাতন্ত্র ব্যালাকুনের নেতৃত্বে হাঙ্গেরির কমিউনিস্ট পার্টি ছিল সোভিয়েত রাশিয়ার বলশেভিকদের সাথে জোটবদ্ধ একটি নবগঠিত দল। সোশ্যাল ডেমোক্র্যাটরা তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়েছিল, কিন্তু 21 মার্চ উগ্রপন্থী দলটি জয়লাভ করে এবং দুটি দল আনুষ্ঠানিকভাবে একীভূত হয়। তারা হাঙ্গেরিয়ান সোভিয়েত প্রজাতন্ত্র এবং সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র ঘোষণা করে। সোশ্যাল ডেমোক্র্যাট স্যান্ডোর গারবাই ছিলেন সরকার প্রধান, কিন্তু সোভিয়েত প্রজাতন্ত্র কার্যত ব্যালাকুনের আধিপত্যে ছিল, যিনি পররাষ্ট্র বিষয়ক দায়িত্বে ছিলেন। কমিউনিস্টরা মূলত তাদের সংগঠিত যুদ্ধ বাহিনীর অন্য কোনো প্রধান রাজনৈতিক সত্তার নিজস্ব ছিল না কারণে ক্ষমতায় আসে এবং তারা প্রতিশ্রুতি দেয় যে হাঙ্গেরি সৈন্য নিয়োগ ছাড়াই তার অঞ্চল রক্ষা করবে, সম্ভবত ইউক্রেনের পশ্চিম দিকে অগ্রসর হওয়া সোভিয়েত রেড আর্মির সাহায্যে। তাদের আল্টিমেটাম প্রত্যাখ্যানের ফলে প্যারিস শান্তি সম্মেলন বুদাপেস্টে একটি কূটনৈতিক মিশন পাঠাতে বাধ্য হয়, কিন্তু আলোচনা দ্রুত ভেঙে যায়। 16 এপ্রিল রোমানিয়া হাঙ্গেরির বিরুদ্ধে তাদের অগ্রযাত্রা পুনরায় শুরু করে। 27 এপ্রিল চেকোস্লোভাকিয়াও এতে যোগ দেয়। মে মাসের প্রথম দিকে মনে হচ্ছিল সোভিয়েত ক্ষমতাচ্যুত হতে চলেছে, কিন্তু সোভিয়েত সামরিক এবং মিত্র কূটনৈতিক চাপ রোমানিয়াকে তিজা নদীতে থামতে বাধ্য করে। যখন চেকোস্লোভাকদের অগ্রযাত্রা প্রতিহত করে হাঙ্গেরির একটি নতুন সংগঠিত রেড আর্মি, 53,000 সৈন্যের একটি ছোট স্বেচ্ছাসেবক সেনাবাহিনী,
যার বেশিরভাগ সৈন্য বুদাপেস্টের কারখানার শ্রমিকদের সশস্ত্র করে তোলে। 1919 সালের জুন মাসে কর্নেল অরেল স্ট্রোমফিল্ডের নেতৃত্বে হাঙ্গেরীয় রেড আর্মি উত্তর অভিযান পরিচালনা করে, চেকোস্লোভাক বাহিনীর বিরুদ্ধে একটি সফল আক্রমণ, কাসা পুনরুদ্ধার করে এবং এমনকি পোলিশ সীমান্তেও পৌঁছায়। দখলকৃত অঞ্চলে স্লোভাক সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদিও এটি বেশিরভাগই একটি প্রতীকী সত্তা ছিল। তবে মিত্রবাহিনীর দাবিতে লাল বাহিনী শীঘ্রই এই অঞ্চলগুলি থেকে সরে আসে, বিনিময়ে টিসজা থেকে রোমানিয়ানদের প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়, যা ঘটেনি। এটি সেনাবাহিনীকে ব্যাপকভাবে হতাশ করে এবং শত্রুকে পদত্যাগ করতে বাধ্য করে। অভ্যন্তরীণ নথিতে কমিউনিস্ট সরকার শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ, সামাজিকীকরণকৃত আবাসিক, পরিবহন, ব্যাংকিং, চিকিৎসা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সমস্ত বৃহৎ জমিদারি জাতীয়করণ করে। জমি সমষ্টিগত করা হয়েছিল, যা বেশিরভাগ কৃষককে বিচ্ছিন্ন করে তুলেছিল যারা এখনও পুনর্বণ্টনের দাবি জানিয়েছিল। তারা মদের উপর নিষেধাজ্ঞা জারি করে, যা অজনপ্রিয় ছিল। এপ্রিল মাস থেকে কমিউনিস্টদের বিরুদ্ধে বিক্ষিপ্ত প্রতিরোধ অব্যাহত ছিল। জুনের শেষের দিকে, যখন বুদাপেস্টে একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা এবং নিম্ন দানিউব বরাবর কৃষক বিদ্রোহ সংঘটিত হয়, সরকার রেড টেরর নামে একের পর এক সহিংস পদক্ষেপ নেয়, যার ফলে শত শত মানুষ নিহত হয়। সোভিয়েত লাল বাহিনী কখনোই হাঙ্গেরীয় প্রজাতন্ত্রকে সাহায্য করতে সক্ষম হয়নি। 20 জুলাই, হতাশাগ্রস্ত হাঙ্গেরীয় লাল বাহিনী রোমানিয়ান সৈন্যদের বিরুদ্ধে টিসজা নদী জুড়ে একটি নতুন আক্রমণ শুরু করে, কিন্তু কয়েক দিনের মধ্যেই তা ভেঙে পড়ে। এবার রোমানিয়া বুদাপেস্টে অগ্রসর হয় এবং 1919 সালের 4 আগস্ট এটি দখল করে। প্রতিরোধ ব্যর্থ দেখে 1 আগস্ট কমিউনিস্টরা ক্ষমতা থেকে পদত্যাগ করে। ব্যালাকুন এবং তার বেশিরভাগ সহকর্মী অস্ট্রিয়ায় পালিয়ে যায়। ক্ষমতা চলে যায় সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যপন্থী শাখার হাতে, যারা রোমানিয়ান যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করে এবং 6 আগস্ট ডানপন্থী ইস্তভান ফ্রিডরিচ তাদের ক্ষমতাচ্যুত করেন, যিনি হাবসবার্গ আর্চডিউক জোসেফ অগাস্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত করার জন্য সংক্ষেপে চেষ্টা করেছিলেন। সোভিয়েত প্রজাতন্ত্র এবং বিশেষ করে চূড়ান্ত সামরিক পরাজয়ের ফলে সোভিয়েত ইউনিয়ন এবং হাঙ্গেরীয় ইহুদিদের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে গভীর ঘৃণার অনুভূতি তৈরি হয়, কারণ কুনের সরকারের বেশিরভাগ সদস্যই ছিলেন ইহুদি। 1919 সালের 16 নভেম্বর রোমানিয়ান বাহিনী প্রত্যাহারের সাথে সাথে মিক্লোস হর্থির জাতীয় সেনাবাহিনী বুদাপেস্টে প্রবেশ করে। 1920 সালের 30 মার্চ রোমানিয়ান, ফরাসি এবং চেকোস্লোভাক সৈন্যরা প্যারিস শান্তি সম্মেলনে বর্ণিত ভবিষ্যতের হাঙ্গেরিয়ান সীমান্তে প্রত্যাহার করে নেয়। 1921 সালের আগস্ট পর্যন্ত বারানিয়া যুগোস্লাভ বাহিনীর দখলে ছিল, যেখানে অস্ট্রিয়া কেবল 1921 সালের নভেম্বরে বার্গেনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। 1920 সালের জানুয়ারিতে হাঙ্গেরীয় নিয়ন্ত্রিত অঞ্চলে ক্যারোলির অনুরূপ আইন অনুসারে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জনসংখ্যার প্রায় 40%, যার মধ্যে প্রথমবারের মতো মহিলারাও ভোট দেওয়ার যোগ্য ছিলেন। অ্যাস্টার বিপ্লবের পর প্রথমবারের মতো সংসদ অধিবেশন আহ্বান করা হয়। 1920 সালের শেষের দিকে পর্যন্ত শ্বেতাঙ্গ সন্ত্রাস অব্যাহত ছিল, যখন উগ্র ডানপন্থী আধাসামরিক বাহিনী দমন করা হয়েছিল। 1920 সালের মার্চ মাসে সংসদ হাঙ্গেরীয় রাজতন্ত্রকে একটি রিজেন্সি হিসেবে পুনরুদ্ধার করে, কিন্তু নাগরিক বিশৃঙ্খলা কমে না আসা পর্যন্ত রাজার নির্বাচন স্থগিত করে। পরিবর্তে হর্থিকে রিজেন্ট নির্বাচিত করা হয় এবং অন্যান্য বিষয়ের মধ্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নিয়োগ, আইন প্রণয়ন, সংসদ আহ্বান বা ভেঙে দেওয়া এবং সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক বছরের ব্যবধানে পৃথিবী আবারও আরেকটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়, এবং এই যুদ্ধেও হাঙ্গেরি জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি রাজ্য অক্ষশক্তির সদস্য ছিল। নাৎসি জার্মানি এবং ফ্যাসিস্ট ইতালি 1920 সালে ট্রায়ানন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হাঙ্গেরি যে অঞ্চলগুলি হারিয়েছিল, সেখানে বসবাসকারী হাঙ্গেরিয়ানদের দাবি বাস্তবায়নের চেষ্টা করেছিল এবং দুটি ভিয়েনা পুরস্কার চেকোস্লোভাকিয়া এবং রোমানিয়ার কিছু অংশ হাঙ্গেরিতে ফিরিয়ে দেয়। 1930 এর দশকে হাঙ্গেরি রাজ্য ফ্যাসিস্ট ইতালির সাথে বর্ধিত বাণিজ্যের উপর নির্ভর করত। এটি সেই সময়ে গুরুত্বপূর্ণ ছিল কারণ বেথলেন আমলাতন্ত্রকে সম্প্রসারিত করার সাথে সাথে হাঙ্গেরির বৈদেশিক ঋণ বৃদ্ধি পায়, যা বিশ্ববিদ্যালয় স্নাতকদের নিষ্ক্রিয় করে রাখে, যারা যদি অলস থাকে তাহলে নাগরিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হতে পারে। 1939 সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যাওয়ার পর অবশিষ্টাংশ বা কার্পাথিয়ান রুথেনিয়ার সংযুক্তি হাঙ্গেরির নিজস্ব পদক্ষেপ ছিল।
1939 সালের 1 সেপ্টেম্বর নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। 1940 সালের 20 নভেম্বর জার্মানির চাপে টেলিকি হাঙ্গেরিকে ত্রিপক্ষীয় চুক্তির সাথে যুক্ত করেন। 1940 সালের ডিসেম্বরে তিনি যুগোস্লাভিয়ার সাথে একটি ক্ষণস্থায়ী, চিরন্তন বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করেন। কয়েক মাস পরে যুগোস্লাভিয়ার একটি অভ্যুত্থানের ফলে সোভিয়েত ইউনিয়নে জার্মান আক্রমণের সাফল্য হুমকির মুখে পড়ে হিটলার হাঙ্গেরীয়দের যুগোস্লাভিয়ার উপর তার আক্রমণকে সমর্থন করতে বলেন। তিনি সহযোগিতার বিনিময়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে হারানো কিছু প্রাক্তন হাঙ্গেরীয় অঞ্চল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। টেলিকি আত্মহত্যা করেন এবং ডানপন্থী উগ্রপন্থী লাসোজলো বারডোসি প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হন। যুগোস্লাভিয়া আক্রমণ এবং ক্রোয়েশিয়ার স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর হাঙ্গেরি বাক্সকা, বারানিয়া, মুরাভিদেক এবং মুরাকোজের অবশিষ্টাংশকে সংযুক্ত করে। 1941 সালে অপারেশন বারবারোসায় হাঙ্গেরির অংশগ্রহণ সীমিত ছিল কারণ 1939 সালের আগে দেশটির কোনো বৃহৎ সেনাবাহিনী ছিল না এবং সৈন্যদের প্রস্তুত, প্রশিক্ষণ এবং সজ্জিত করার সময় কম ছিল। 1941 সালে পূর্ব ফ্রন্টে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক হাঙ্গেরিয়ান কর্মকর্তা জার্মান পক্ষের যুদ্ধে অংশগ্রহণের পক্ষে যুক্তি দিয়েছিলেন যাতে ট্রান্সিলভানিয়ায় সীমান্ত সংশোধনের ক্ষেত্রে হিটলার রোমানিয়ার পক্ষে না দাঁড়ায়। হাঙ্গেরি যুদ্ধে প্রবেশ করে এবং 1941 সালের 1 জুলাই জার্মানদের নির্দেশে হাঙ্গেরিয়ান কার্পাট গ্রুপ দক্ষিণ রাশিয়ায় অনেক দূর অগ্রসর হয়। উমানের যুদ্ধে গিওরসাদোটেস্ট ষষ্ঠ সোভিয়েত সেনাবাহিনী এবং দ্বাদশ সোভিয়েত সেনাবাহিনীকে ঘেরাও করে। জার্মানির উপর হাঙ্গেরির ক্রমবর্ধমান নির্ভরতা নিয়ে চিন্তিত হয়ে অ্যাডমিরাল হর্থি বারডোসিকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং তার স্থলাভিষিক্ত হন নিক্লোস ক্যালেকে। ক্যালে রেড আর্মির বিরুদ্ধে জার্মানিকে সমর্থন করার বারডোসির নীতি অব্যাহত রাখেন। একই সাথে তিনি গোপনে পশ্চিমা শক্তিগুলির সাথে আলোচনায় প্রবেশ করেন। 1941 সালের শেষের দিকে হাঙ্গেরীয় সেনাবাহিনী যুগোস্লাভিয়া আক্রমণ এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণে অংশগ্রহণ করে। পোল্যান্ড দ্রুত ভেঙে পড়ে এবং হাঙ্গেরি 70,000 পোলিশ শরণার্থীকে প্রবেশের অনুমতি দেয়, যা হিটলারের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। স্ট্যালিনগ্রাদের যুদ্ধের সময় হাঙ্গেরীয় দ্বিতীয় সেনাবাহিনীর ভয়াবহ ক্ষতি হয়। 1943 সালের জানুয়ারিতে স্ট্যালিনগ্রাদের পতনের পরপরই হাঙ্গেরীয় দ্বিতীয় সেনাবাহিনী কার্যকরভাবে একটি কার্যকর সামরিক ইউনিট হিসাবে অস্তিত্ব বন্ধ করে দেয়। ব্রিটিশ ও আমেরিকানদের সাথে গোপন আলোচনা অব্যাহত ছিল। 105 ক্যালের প্রতারণা সম্পর্কে সচেতন এবং হাঙ্গেরি একটি পৃথক শান্তি স্থাপন করতে পারে এই আশঙ্কায় হিটলার নাৎসি সৈন্যদের 1944 সালের মার্চ মাসে অপারেশন মার্গারেট শুরু করে হাঙ্গেরি দখল করার নির্দেশ দেন। নাৎসিদের একজন উৎসাহী সমর্থক ডোমে সজোটোজে নাৎসি সামরিক গভর্নর এডমন্ড ভিসেনমায়ারের সহায়তায় নতুন প্রধানমন্ত্রী হন। এসএস কর্নেল অ্যাডলফ আইচম্যান জার্মান মৃত্যু শিবিরে ইহুদিদের বৃহৎ আকারে নির্বাসন তদারকি করতে হাঙ্গেরিতে যান। 1944 সালের 15 মে থেকে 9 জুলাইয়ের মধ্যে হাঙ্গেরিয়ানরা 4,37,402 জন ইহুদিকে আউশভিজ কনসেন্ট্রেশন ক্যাম্পে নির্বাসিত করে। 1944 সালের আগস্টে হর্থি সজোটোজেকে ফ্যাসিবাদ বিরোধী জেনারেল গেজা লাকাটোসকে স্থলাভিষিক্ত করেন। লাকাতোসের শাসনামলে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বেলা হরভাত হাঙ্গেরীয় জেন্ডারমেসকে নির্দেশ দেন যাতে কোনো হাঙ্গেরীয় নাগরিককে নির্বাসিত করা না হয়। 1944 সালের সেপ্টেম্বরে সোভিয়েত বাহিনী হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করে। 1944 সালের 15 অক্টোবর হর্থি ঘোষণা করেন যে হাঙ্গেরি সোভিয়েত ইউনিয়নের সাথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে। হাঙ্গেরিয়ান সেনাবাহিনী যুদ্ধবিরতি উপেক্ষা করে। জার্মানরা অপারেশন প্যাঞ্জারফাস্ট শুরু করে এবং তার ছেলে নিক্লোস হর্থি জুনিয়রকে অপহরণ করে। হর্থিকে যুদ্ধবিরতি বাতিল করতে, লাকাটোস সরকারকে উৎখাত করতে এবং অ্যারো ক্রস পার্টির নেতা ফেরেঙ্ক সাজালাসিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে বাধ্য করে। সাজালাসি একটি নতুন ফ্যাসিবাদী জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হন এবং সাজালাসি পদত্যাগ করেন। পশ্চাদপসরণকারী জার্মান সেনাবাহিনী রেল, সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলে। 1944 সালের 28 ডিসেম্বর হাঙ্গেরিতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেলা মিক্লোসের অধীনে একটি অস্থায়ী সরকার গঠিত হয়। মিক্লোস এবং সাজালাসির প্রতিদ্বন্দ্বী সরকার উভয়ই বৈধতা দাবি করে এবং অ্যারো ক্রস শাসনামলের কার্যকরভাবে নিয়ন্ত্রিত অঞ্চল ধীরে ধীরে সংকুচিত হয়। রেড আর্মি 29 ডিসেম্বর 1944 সালে বুদাপেস্টের ঘেরাও সম্পন্ন করে এবং বুদাপেস্টের অবরোধ 1945 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে।
হাঙ্গেরিয়ান প্রথম সেনাবাহিনীর অবশিষ্টাংশের বেশিরভাগই 1 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি 1945 সালের মধ্যে বুদাপেস্টের উত্তরে ধ্বংস হয়ে যায়। বুদাপেস্ট 13 ফেব্রুয়ারি 1945 সালে সোভিয়েত রেড আর্মির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। 20 জানুয়ারি 1945 সালে হাঙ্গেরির অস্থায়ী সরকারের প্রতিনিধিরা মস্কোতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। সাজালাসির সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। আনুষ্ঠানিকভাবে হাঙ্গেরিতে সোভিয়েত অভিযান 4 এপ্রিল 1945 সালে শেষ জার্মান সৈন্যদের বহিষ্কারের পর শেষ হয়। এই যুগে ইহুদি বিদ্বেষ ক্রমবর্ধমান ছিল, যা রাষ্ট্রীয় রাজনীতির স্তরেও সমর্থিত ছিল, যার ফলে 1941 থেকে 1945 সাল পর্যন্ত 4 লক্ষেরও বেশি ইহুদির সহিংস মৃত্যু ঘটে। এই যুদ্ধে জনসংখ্যার মধ্যে অনেক প্রাণহানি ঘটে, সবচেয়ে ভয়াবহ ছিল বুদাপেস্ট অবরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাঙ্গেরিতে প্রায় 500,000 বেসামরিক ও সামরিক বাহিনী নিহত হয়, মৃত্যু শিবিরে লক্ষ লক্ষ নিহত হওয়ার পাশাপাশি দেশের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাতীয় সম্পদের বেশিরভাগই জার্মান এবং সোভিয়েতরা দখল করে নেয়। সমস্ত পুনরুদ্ধারকৃত অঞ্চলও হারিয়ে যায়, এবং হাঙ্গেরীয় বেসামরিক জনগণ তখন আরও বেশি লোককে হারিয়ে ফেলে, যারা প্রতিবেশী দেশ স্লোভাকিয়া, ট্রান্সকারপাথিয়া এবং বিশেষ করে ভোজভদিনায় নির্বাসন এবং গণহত্যার শিকার হয়। 1947 সালের প্যারিস শান্তি চুক্তির পর হাঙ্গেরির এলাকা ট্রায়ানন সীমান্তের চেয়েও ছোট ছিল এবং চেকোস্লোভাক প্রতিনিধিদল দেশ থেকে ব্রাতিস্লাভা ব্রিজহেড অপসারণে সফল হয়। লুটপাট এবং মুদ্রাস্ফীতিতে জর্জরিত দেশটিকে তখন $300 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাঙ্গেরির হতাহতের সংখ্যা সম্পর্কে হাঙ্গেরিয়ান একাডেমি অফ সায়েন্সেসের তামাস স্টার্ক সামরিক ক্ষয়ক্ষতির হিসাব করেছেন 30 লক্ষ থেকে 31 লক্ষ মানুষ মারা যায়, যার মধ্যে রয়েছে যুদ্ধে 110 থেকে -1,20,000 জন নিহত এবং সোভিয়েত ইউনিয়নে যুদ্ধে নিখোঁজ 2 লক্ষ এবং যুদ্ধবন্দী। হাঙ্গেরিয়ান সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে 1,10,000 পুরুষ যারা স্লোভাকিয়া, রোমানিয়া এবং যুগোস্লাভিয়ার অধিকৃত বৃহত্তর হাঙ্গেরির অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে আনা হয়েছিল এবং 20,000 থেকে 25,000 ইহুদিকে সেনাবাহিনীতে শ্রম ইউনিটে যোগদানের জন্য বাধ্যতামূলকভাবে নিয়োগ করা হয়েছিল। প্রায় 80,000 বেসামরিক লোকসানের মধ্যে রয়েছে 1944 সাল থেকে 1945 সালের সামরিক অভিযান এবং বিমান হামলায় নিহত 45,500 জন, এবং 28,000 রোমানি জনগণের গণহত্যা। ইহুদি হলোকাস্টে মোট 6 লক্ষ জন নিহত হন। 1938 থেকে 1941 সালের মধ্যে সংযুক্ত অঞ্চলগুলিতে 3 লক্ষ এবং 1938 সাল পূর্ববর্তী গ্রামাঞ্চলে 2 লক্ষ এবং বুদাপেস্টে 1 লক্ষ। সোভিয়েত সেনাবাহিনী 1944 সালের সেপ্টেম্বর থেকে 1945 সালের এপ্রিল পর্যন্ত হাঙ্গেরি দখল করে। বুদাপেস্টের অবরোধ প্রায় 2 মাস স্থায়ী হয়। 1944 সালের ডিসেম্বর থেকে 1945 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বার্লিন সহ পুরো যুদ্ধে যেকোনো শহরের দীর্ঘতম সফল অবরোধ, এবং শহরটি ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়, যার মধ্যে সমস্ত দানিউব সেতু ভেঙে ফেলাও অন্তর্ভুক্ত ছিল। 1944 সালের নভেম্বরে মস্কোতে মিক্লোসের নেতৃত্বে হাঙ্গেরীয় কর্মকর্তারা নির্বাসিত কমিউনিস্টদের সাথে দেখা করেন এবং যুদ্ধোত্তর সরকারের বিষয়ে একমত হন। মিক্লোস প্রধানমন্ত্রী হবেন এবং কমিউনিস্ট পার্টিকে বৈধতা দেওয়া হবে এবং সরকারে যোগদান করা হবে। 1944 সালের 22 ডিসেম্বর সোভিয়েত নিয়ন্ত্রণাধীন দেব্রেসেনে অস্থায়ী জাতীয় সরকার গঠিত হয়। এটি সরকারি খাত পুনর্গঠন করে, ভূমি সংস্কার শুরু করে, প্রাথমিক শিক্ষার আধুনিকীকরণ করে এবং নির্বাচনের আহ্বান জানায়। 1947 সালের প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হাঙ্গেরি আবার 1938 থেকে 1941 সালের মধ্যে অর্জিত সমস্ত অঞ্চল হারায়। পশ্চিমা মিত্রশক্তি বা সোভিয়েত ইউনিয়ন কেউই হাঙ্গেরির 1938 সালের পূর্ব সীমান্তে কোনো পরিবর্তন সমর্থন করেনি, পুনর্নির্মিত চেকোস্লোভাকিয়ায় স্থানান্তরিত আরও 3টি গ্রাম সংযুক্ত করে। 1947 সালের 10 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হাঙ্গেরির সাথে শান্তি চুক্তি ঘোষণা করে যে 2 নভেম্বর 1938 সালের ভিয়েনা রায়ের সিদ্ধান্তগুলি বাতিল ঘোষণা করা হয়েছে, এবং চেকোস্লোভাকিয়ান সীমান্তে সামান্য কিছু অঞ্চলের ক্ষতি ছাড়া 1938 সালের 1 জানুয়ারি পূর্ববর্তী সীমান্ত বরাবর হাঙ্গেরীয় সীমানা নির্ধারণ করা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি বড় করার জন্য আসলেই দুঃখিত, কিন্তু একটি দেশ বা জাতি সম্পর্কে পরিপূর্ণ ইতিহাস জানতে হলে ভিডিওটি বড় করা ছাড়া আর কোন উপায় নাই। দয়া করে ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।